ওয়েলকাম টু দ্য ম্যাথ সোসাইটি। তো আজ তোমাদের যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো মডেল সেট 4। তো আগে 1, 2, 3 কমপ্লিট করে দিয়েছি। পার্ট 1 পার্ট 2তে তোমাদের সম্পূর্ণটা আলোচনা করেছি। তো আজকে দেখো মডেল 4-এর আমাদের অঙ্কগুলো সব 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ কমপ্লিট করব। এবং সবচেয়ে বড় কথা যেটা, সামনে খুব সেকেন্ড সামেটিভ এক্সাম, এবং সেকেন্ড সামেটিভের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আমি এর আগের ভিডিওতে দিয়েছি। তোমরা পারলে ওই ভিডিওটা দেখে নিও। শুধুমাত্র সেকেন্ড সাবমেটিভের জন্য নয়, তোমাদের ফাইনালের জন্য খুব কাজে লাগবে, ঠিক আছে? আবার আমি পরে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আসব। তো আপাতত ওই সেকেন্ড সাবমেটিভের জন্য ওই ভিডিওটা তোমরা একটু দেখে নিও। দেখো, আজকে আমরা করাবো মডেল সেট কোশ্চেন পেপার 4, 1-এর দাগ। কি আছে? সরল সুদের হার 10 টাকা 10 বছরের সুদে মূলে আসলের 10 গুণ হবে। তার মানে সুদাসল এখানে কত? সুদাসল কত? সুদাসল হচ্ছে আসলের 10 গুণ, মানে 10 × 10, 100 টাকা। আসল কত বলেছে? আসল বলে দিয়েছে 10 টাকা। তাহলে এখান থেকে সুদ কত পাবো? 100 - 10 সমান কত টাকা পাবো? 90 টাকা পাবো। দেখো আর কি দিয়েছে? আর কি দিয়েছে? সময় দিয়েছে। সময়ও কিন্তু আমাদের দিয়ে দিয়েছে 10 বছর। তাহলে এখান থেকে আমাকে কার মান বার করতে হবে? সুদের হার। সুদের হারকে আর সমান আমরা কি লিখি? 100 × আই। আই মানে কি গো? সুদ। সুদ মানে কত? 90 বাই পিটি। পি এর মান পি, টি এর মান টি। এই কত হলো অ্যান্সার? 90 টাকা। এই 90 টাকা বলছি, 90%। অপশন আমাদের হয়ে যাবে সি। অপশন সি কাটাপ্পা। ব্যাস, 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটা দেখো কি আছে? 5 + 2√6 = √3 - √2 টু দি পাওয়ার এক্স। দেখো এই কোশ্চেনটা খুব ভালো একটা কোশ্চেন, এবং এটা ঘুরিয়ে দেয়। এখানে কোশ্চেনটা অতটা ঘুরায় না, অন্যভাবেও দেয়, আমি বলে দেবো কিভাবে দেয়। দেখো এটা, দেখো এটাকে এইরকম আকারে সাজাবো, এটাকে এরকম আকারে সাজাবো। তো এটাকে যদি সাজাই কিভাবে লিখবো? এটাকে সাজাতে পারি √3 তার হোল স্কোয়ার প্লাস 2 × √6টাকে লিখতে পারি √3 × √2 প্লাস, এখানে দেখো √3 তার হোল স্কোয়ার মানে 3, 5-এর জন্য 2 এর অভাব আছে, তার মানে √2 তার হোল স্কোয়ার সমান এখানে যা আছে থাক, √3 - √2 তার হোল টু দি পাওয়ার এক্স। এটা তাহলে কাজ সূত্র হয়ে গেল √3 + √2 তার হোল স্কোয়ার = √3 - √2 টু দি পাওয়ার এক্স। একটা জিনিস লক্ষ্য করো, এ পাশে কিন্তু মাইনাস আছে আর এ পাশে কি আছে? প্লাস আছে। তো এই প্লাসটাকে মাইনাস করে দেবো, তাহলে কি হবে? এই প্লাসটা যদি মাইনাস হয় কিভাবে আসবে? দেখো কিভাবে আসবে। দেখো এই জায়গাটাকে আমরা লিখতে পারি 1/√3 - √2 টু দি পাওয়ার 2। দেখো না, এটা লিখতে পারি। দেখো এটাকে যদি আমরা উভয় পক্ষকে √3 + √2 দ্বারা গুণ করি, তাহলে উপরে কি চলে যাবে? √3 + √2, আর নিচেটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরম্যাট পড়ে 1 হয়ে যাবে। আর এটা সমান কত হলো? √3 - √2 তার হোল টু দি পাওয়ার এক্স। এবার তুমি ভালো করে বুঝো, এবার বুঝো যে এটাকে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে হবে না √3 - √2 টু দি পাওয়ার -2 = √3 - √2 টু দি পাওয়ার এক্স। তাহলে বা তোমরা বলতে পারো x সমান কত হবে? -2। অপশন হয়ে যাবে কি? অপশন হয়ে যাবে অপশন বি, বাহুবলী। অপশন বি হয়ে যাবে বাহুবলী। তারপরে 3-এর দাগের কোশ্চেনটা দেখো। 3-এর দাগের কোশ্চেনটা কি দিয়েছে? দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 3 সেমি এবং 4 সেমি, কেন্দ্রীয় দূরত্ব 10 সেমি। তার মানে দেখো একটা যদি 3 সেমি হয় এবং একটা যদি 4 সেমি হয়, নিশ্চয়ই এরা পরস্পরকে বহিঃস্পর্শ করেনি। কেন জানো তো? এদের মধ্যে কেন্দ্রীয় দূরত্ব কত আছে? 10। আর এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, তাহলে 4 × 3 = 7, এই মাঝে তো গ্যাপ আছে বাবা 3। 4 × 3 = 7, 3 × 10, এখানে গ্যাপ আছে। তার মানে দুটা বৃত্ত, আমি এখান থেকে বুঝতে পারছি দুটা বৃত্ত কিন্তু আমাদের বহিঃস্পর্শ করেনি। তার মানে যদি বহিঃস্পর্শ না করে, পরস্পরের মধ্যে দূরে অবস্থান করে, তখন আমাদের সাধারণ স্পর্শক কটা? 4টা নয়, 1টা, 2টা, 3টা, 4টা। দেখো এখানে জিনিসগুলো একটু ভালো রাখবে, মানে মনে রাখবে। দেখো যদি অন্তঃস্পর্শ করে, যদি অন্তঃস্পর্শ করে, অন্তঃস্পর্শ করলে স্পর্শক কটা হবে? 1টা। কেন 1টা? এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত অন্তঃস্পর্শ করছে, একটা স্পর্শক। যদি পরস্পরকে ছেদ করে, যদি ছেদ করে, ছেদ করলে কটা হবে? 2টা। দেখো ছেদ করলে 2টা কেন? এই একটা 2টা বৃত্ত পরস্পরকে ছেদ করেছে, এই একটা যাবে, এই একটা যাবে। আচ্ছা যদি বহিঃস্পর্শ করে,
বহিঃস্পর্শ করে, বহিঃস্পর্শ করলে তিনটা, বহিঃস্পর্শ করলে তিনটা কোথা থেকে আসবে? এই দেখো দুটা বৃত্ত পরস্পরকে ছেদ করে গেল, দুটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, তাহলে একটা দুটা তিনটা, তাহলে বহিঃস্পর্শ করলে তিনটা, আর যদি ছেদ না করে তাহলে হয় চারটা। এই চারটা জিনিসই তোমরা কিন্তু মনে রাখবে, কখন একটা, কখন দুটো, কখন তিনটা, কখন চারটা। এবং এদের মধ্যে কি আছে জানো তো? এদের মধ্যে সরল সাধারণ স্পর্শক আছে এবং তির্যক স্পর্শক আছে। তির্যক স্পর্শক কোনগুলো? তির্যক স্পর্শক হচ্ছে যে স্পর্শক তার বিপরীত দুটো মানে দুদিকে দুটা বৃত্ত থাকবে, এদিকে একটা বৃত্ত এদিকে একটা বৃত্ত, তার মানে এইটা হচ্ছে আমাদের তির্যক স্পর্শক। আর সাধারণ স্পর্শক কি? যার একই দিকে দুটো বৃত্ত থাকবে, যেমন এটা দেখো আমাদের কি স্পর্শক? এটা দেখো সাধারণ স্পর্শক, দেখো এই একটা বৃত্ত এবং এই একটা বৃত্ত একই দিকে আছে, এটাও দেখো সাধারণ স্পর্শক, উপর দিকে দুটো বৃত্ত। কিন্তু এইটা আর এটা দুটাই কিন্তু তির্যক স্পর্শক। মনে রাখবে, আগামীতে এইরকম টাইপের কোশ্চেন পেলে কিন্তু এটা খুব কাজে লাগবে, ঠিক আছে? তারপরেরটা দেখো, ট্যান আলফা, চারের দাগ কি আছে? ট্যান আলফা প্লাস কট আলফা, ট্যান আলফা প্লাস কট আলফা সমান 2। এই অঙ্কটা আমি করেছি। ট্যান টু দি পাওয়ার 13 আলফা, ট্যান টু দি পাওয়ার 13 আলফা প্লাস কট টু দি পাওয়ার 13 আলফা, এটা সমান জিজ্ঞাসা। দেখো এই কোশ্চেনটা না ভালো একটা কোশ্চেন। এটাকে কি করবে দেখো, খুব ভালো একটা কোশ্চেন। এটাকে কি করবে দেখো, এটাই করব ট্যান থিটাই থাক, কটটাকে কি করে দেবো 1/tan থিটা সমান করে দিচ্ছি 2, বা এইখানে তুমি ট্যান থিটাটাকে লসাগু করে দাও, তাহলে স্কোয়ার গুণ হলে কি হবে? ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 2, বা ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু কত আসবে? 2 ট্যান থিটা, বা ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2 ট্যান থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এই জায়গাটা কি চলে আসবে গো? ট্যান থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। স্কোয়ার টার্ম যদি 0 হয় তাহলে নর্মাল পোর্শন কি হবে? নর্মাল পোর্শনও 0 হবে। তাহলে ট্যান থিটা সমান কি হবে? 1 হবে। বাবা ট্যান থিটা সমান যদি 1 হয় তার মানে তার অপোজিট টার্ম কট থিটা সমানও 1 হবে, 1/tan থিটা। তাহলে ট্যান থিটা যদি 1 হয় কট থিটাও 1 হবে। তাহলে 1 টু দি পাওয়ার 13 প্লাস 1 টু দি পাওয়ার 13 আলটিমেট কত? 1 প্লাস 1 সমান 2। 13 জায়গায় 2025 সাল থাকলেও না একই রকমই হতো, 2 এই অ্যান্সার বেরোতো। তাহলে 2 এর অপশন কোথায় আছে? অপশন বি, অপশন বি ফর বাহুবলী। দেখো তারপর কোশ্চেন, দুটি বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য 10 সেমি এবং তাদের আয়তন। না 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 না, এই কোশ্চেনটা তোমাদের তো এমসিকিউতে দেওয়া উচিত হয়নি। অন্তত এই কোশ্চেনটা তোমাদের এমসিকিউতে দেওয়া উচিত হয়নি। দেখো এই কোশ্চেনটা ভালো একটা কোশ্চেন। দেখো কি আছে, দুটি গোলকের ব্যাসার্ধের পার্থক্য 10। তো একটা আমি ব্যাসার্ধ ক্যাপিটাল আর ধরছি এবং আর একটা স্মল আর ধরছি। কি বলেছে? ক্যাপিটাল আর মাইনাস স্মল আর সমান 10 বলেছে। আর কি বলেছে? আয়তনের পার্থক্য। দেখো প্রথম গোলকের আয়তন, আমি কিন্তু এমসিকিউ খসড়া করছি, তো এটা প্রথম গোলকের আয়তন কি? 4/3 পাই। পার্থক্য বলেছে, তাহলে ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব, ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব সমান আমাদের কত দেওয়া আছে? 8800। 8800। তো এটাই যদি ক্যালকুলেশন করি, দেখো 4/3 গুণিত 22/7। আচ্ছা এটাকে এদিকে করে নিয়ে আসি, এইটাই তো আমার কাজ হবে। আমাকে যেটা চেয়েছে, কি চেয়েছে যেন? ব্যাসার্ধের গুণফল, মানে ক্যাপিটাল আর স্মল আর চেয়েছে। তাহলে কি আসবে? 4/3 ইন্টু 22/7। এটাকে না বাবা সূত্র ফেলে দিই, a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার সমান 8800। এবার দেখো 4/3 গণিত 22/7 তো থাকছে, তার সাথে এটার মান কত হয়ে যাচ্ছে? 10, এটার মান। এবার তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই যে ক্যাপিটাল আর স্কোয়ার আর স্মল আর স্কোয়ার আছে, এটার মানও তো একটা আছে। এ প্লাস দিয়ে হবে না, মাইনাস দিয়ে করো, a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, আর একটা ছিল প্লাস ক্যাপিটাল আর স্মল আর। ভালো করে বুঝবে, সমান কত হবে? 8800। এবার এই সবকে না সেপাশে পাঠাবো, তাহলে এটার মান কত? 10 তার হোল স্কোয়ার প্লাস এটা কত? 3 ক্যাপিটাল আর স্মল আর সমান 8800 গণিত। এ পাশে 4/3 ছিল, এ পাশে হবে 3/4। এখানে ছিল 22/7, এখানে হবে 7/22। এখানে ছিল 10/1, এখানে হবে 1/10। ব্যাস। এবার দেখো, এই দেখো 4/22 88 কেটে গেল 100, একটা শূন্য কেটে গেল, তাহলে 3 7 থেকে 210। তাহলে 100 প্লাস 3 ক্যাপিটাল আর স্মল আর সমান কত হবে? 210। তাহলে 3 ক্যাপিটাল আর স্মল আর সমান কত? এটা যদি এদিকে বিয়োগ হয় কত হবে গো? 110। তাহলে ক্যাপিটাল আর স্মল আর সমান কত হবে? 110/3 কত হবে? 3 3 9 10 11 20 3 6 18 19 20 36 পূর্ণ 2 3
দেখো ক্যাপিটাল আর স্মল আর মানে কি, ক্যাপিটাল আর স্মল আর আমরা কি ধরেছিলাম, দুটা গোলকের ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধদের গুণফল কত হবে 36 পূর্ণ 2 3। অপশন এ, অপশন এ অবন্তিকা, যা দেয়া হবে সব বাহুবলী থেকে নেওয়া হবে, অপশন এ অবন্তিকা। এরপরে দেখো কি বলেছে 16 17 15 15 x 19 17 18 এর সংখ্যাগুরু মান 15 হলে x এর মান কত, সংখ্যাগুরু মানে আমাদের পরিসংখ্যাটা আমাদের বেশি দরকার, তাহলে x এর জায়গায় 15 লাগিয়ে দাও, 15 তিনটা হয়ে যাবে। 17 যদি থাকতো সংখ্যাগুরু মান 17 হলে x এর মান কত, x এর মান 17 হয়ে যেত, তখন 17 তিনটা হয়ে যেত। তোমার ওটাকে 15 যে পরিসংখ্যাটা আছে সেটাকে বৃদ্ধি পাওয়াতে হবে, বেশি সংখ্যায় হতে হবে, তাহলে x এর মান কত হয়ে যাবে 15। এই হয়ে গেল আমাদের কত, এই হয়ে গেল আমাদের একের দাগের কোশ্চেনগুলো। এটা হচ্ছে 2 এর দাগের 1, কত দাগের 1, 2 এর দাগের 1। কি আছে, কি আছে ABC এর মূলধনের অনুপাত 1/a, আচ্ছা ঠিক আছে, A:B:C এদের মূলধনের অনুপাতটা আছে 1/A:1/B:1/C। আচ্ছা এটাকে একটু সুন্দর সুন্দর করে বার করে নাও না, কেন অসুবিধা করছো, এটাকে উভয় পক্ষকে প্রত্যেকটাকে ABC দ্বারা গুণ করে দাও, তাহলে 1/A যদি ABC is to 1/B into ABC is to 1/C into কি হয়ে যাবে ABC। দেখো A ক্যান্সেল কত হবে, BC is to BA ক্যান্সেল, AC is to CA ক্যান্সেল কত হবে, CA ক্যান্সেল AB। তাহলে মোট অনুপাতটাও বার করে নাও না, মোট অনুপাত, তাহলে কি হবে মোট অনুপাত AB প্লাস BC প্লাস CA হবে, AB প্লাস BC প্লাস CA হবে। এবার মোট লাভ কত, মোট লাভ হচ্ছে 2A মানে AB প্লাস BC প্লাস CA, তাহলে AB প্লাস BC প্লাস CA টাকার মধ্যে কার লাভ, এর লাভ, এর লাভ, এর লাভ কত, এ হচ্ছে এখানে BC বাই মোট অনুপাত AB প্লাস BC প্লাস CA ইন্টু এই টাকাটা AB প্লাস BC প্লাস CA, এটাই কেটে দিলাম, কত হয়ে গেল 20 টাকা হয়ে গেল। তারপরটা আচ্ছা এটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণটা এর মান কত হলে দ্বিঘাত সমীকরণ হবে না। দেখো আগে দ্বিঘাত সমীকরণের জন্য যেটা জানতে হবে, দ্বিঘাত সমীকরণের জন্য তোমাদেরকে কি জানতে হবে, দ্বিঘাত সমীকরণের জন্য তোমাকে জানতে হবে যদি সমীকরণটা ax স্কয়ার, যদি সমীকরণটা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হয়, যদি সমীকরণটা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হয়, এখানে a মানে a কে নট ইকুয়াল টু 0 হতে হবে, a কে বাবা 0 হওয়া চলবে না, a যদি 0 হয়ে যায় এর জায়গা কোনো অস্তিত্ব থাকবে না, তখন যেটা বেরাবে সেটা অবশ্যই রৈখিক সমীকরণ হবে। bc 0 যা পারে হয়ে যাক, আমার জানার দরকার নেই, x স্কয়ার সমান 0 এটাও দ্বিঘাত সমীকরণ, কারণ স্কয়ার টার্ম আছে, ঠিক আছে। তাহলে হলো আমাদেরকে এই পোরশনটাকে 0 হওয়া চলবে না, তাহলে ওর এই জায়গাটা কত আছে a - 2 নট ইকুয়াল টু 0, এইটাকে 0 হওয়া চলবে না, তার মানে a নট ইকুয়াল টু কত 2, এর মান 2 হওয়া চলবে না, এর 2 বাদে যা পারে কোনো জানার দরকার নেই, সেটা দ্বিঘাত সমীকরণ হবে, কিন্তু 2 হলেই কিন্তু এই জায়গাটা 0 হয়ে যাবে, বইয়ে যে কোশ্চেনটা দেওয়া ছিল। তারপর কোশ্চেন একটি চতুর্ভুজ সদৃশ্য হবে যদি তার অনুরূপ কোণগুলি ড্যাশ, দেখো সদৃশ্য বলে দিচ্ছি মানে কোণগুলি কোনো কথা হবে না, সমান হবে, কোনো কথা হবে না, কোন সদৃশ্য মানে কোণগুলোকে সমান হতেই হবে। আর কি বলেছে অনুরূপ বাহুগুলি ড্যাশ, অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে, থেলাসেও আমরা পড়েছিলাম তো, বাহুগুলো সমানুপাতিভাবে বিভক্ত করে সাদৃশ্যতার ক্ষেত্রে, তাহলে এটা কি বলেছে একটা চতুর্ভুজ সাদৃশ্য হবে এবং অনুরূপ কোণগুলি সমান হবে এবং বাহুগুলি কি হবে সমানুপাতিতে থাকবে। তারপরে জায়গাটা একটা কি বলছে 3π c/8, তারপরের কোশ্চেনটা কত দাগের কোশ্চেন হবে, এটা আমাদের 4 এর দাগের কোশ্চেন হবে। এই 3π c/8 এর কি মান চেয়েছে, এর হচ্ছে সম্পূরক কোণের মান চেয়েছে, সম্পূরক কোণের কি মান চেয়েছে, আবার বৃত্তীয় মান চেয়েছে, সম্পূরক কোণের দেখো সম্পূরক কোণ এটাকে ষষ্ঠিক মান করে আবার 180 দিয়ে অত লটে যাওয়ার কোনো দরকার নেই বাবা, একদম ডাইরেক্ট পাই মাইনাস করবে, একদম ডাইরেক্ট পাই মাইনাস করবে, তাহলে এই দেখো পাই মাইনাস 3π/8 এটা মানেই কত 5/c/8 নয়, এটাই হয়ে যাবে অ্যান্সার 5/c। এবার বৃত্তীয় মানেই বেরিয়েছে, নাহলে তুমি আবার এটাকে ষষ্ঠিক মান করতে হবে, তারপরে আবার 180 দ্বারা বিয়োগ করবে, তারপরে আবার তাকে বৃত্তীয় মান, অনেক লেতাড়, ঠিক আছে, একদম এটাতে করবে। তারপরে একটি ঘনকের 6টি তলের ক্ষেত্রফল দেওয়া আছে, কোনো অসুবিধা নাই, তার মানে তোমাকে কি করতে হবে ধরে নিতে হবে, ধরি ঘনকটির, মনে করি ঘনকটির বাহুর দৈর্ঘ্য a সেমি, আচ্ছা 6টা তলের ক্ষেত্রফলের সমষ্টি আর সমগ্র তলের ক্ষেত্রফল একই ব্যাপার, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল করি, সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে 6² সেমি স্কয়ার, 6² সেমি স্কয়ার, এটা সমান কত দিয়ে আছে 216, আচ্ছা ঠিক আছে 6² তাহলে কত হবে 216, স্কয়ার সমান কত হবে 216/6 36, তাহলে এ সমান কত হবে 6। কি চেয়েছে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য, তার কর্ণের দৈর্ঘ্য, তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র কি
কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি বাহু রুট 3 তার মানে কত হবে 6√3 এককটা অবশ্যই সেমি কর্ণের দৈর্ঘ্য। দেখো সবচেয়ে ঝামেলা যেটা এই জায়গাটা ঘুরাতে পারতো, কর্ণের দৈর্ঘ্য না বলে ওরা বলতে পারতো যে ঘনকের প্রতিটা তলের কর্ণের দৈর্ঘ্য, তখন কিন্তু এই √3টা হতো না, তখন কিন্তু অ্যান্সার হতো 6√2। ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে a√2 আর ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে a√3। এই ঘনক বলতে মনে পড়লো বেশ কিছু জায়গা না ঘনক থেকে খুব ইম্পর্টেন্ট, তোমাকে আমি বলে দিই যে ঘনকের তোমরা কিন্তু বক্র পার্শ্বতলের ক্ষেত্রে বলতে দেখবে 4টা তল দেওয়া আছে তোমাদের, যেখানে অনুশীলনী শুরু হচ্ছে ওখানে দেখবে লেখা আছে, দেখবে বক্রতলটা মনে রাখবে। কিন্তু আমার একটা জায়গা খুব ভালো লাগছে এই জায়গাটার থেকে, দেখবে একটা জিনিস দেখাবো তোমাদের। এইখান থেকে না একটা কোশ্চেন পড়ে, একটা মনে করো কোন একটা আয়তঘনক, এখানে জানো 3টা সন্নিহিত তলের ক্ষেত্রফল দিতে, মনে করো এটা একটা আয়তঘনক, বলে দিল 3টি সন্নিহিত তলের ক্ষেত্রফল, 3টি সন্নিহিত তলের ক্ষেত্রফল, একজনের x একজনের y একজনের z, তাহলে তার কর্ণের দৈর্ঘ্য কত? আয়তঘনকের 3টা সন্নিহিত তলের ক্ষেত্রফল x y z হলে কর্ণের দৈর্ঘ্য কত বা আয়তন কত, যাই পারে বলুক, কর্ণের দৈর্ঘ্য কত বা আয়তন কত। একটা জিনিস তোমরা মনে রাখবে, তখন কিন্তু আমরা কিন্তু একটা জায়গার লক্ষ্য, এটা আচ্ছা এইটা একটা সন্নিহিত তলের ক্ষেত্রফল, এটা একটা সন্নিহিত তলের ক্ষেত্রফল এবং এটা একটা সন্নিহিত তলের ক্ষেত্রফল। তুমি এই যে জায়গাটা আর এই যে দৈর্ঘ্যটাকে মনে মনে a ধরো, আর প্রস্থটাকে মনে মনে b ধরো, আর উচ্চতাটাকে মনে মনে c ধরো। তাহলে তুমি একটা জায়গা লক্ষ্য করো, আমার যদি এই সন্নিহিত তলের ক্ষেত্রফল, আমি দেখো এটা এই জন্যই করেছি, পরে কিন্তু এই টাইপে পাবেই, তখন কিন্তু এটা মনে পড়বে। এই সন্নিহিত তলের ক্ষেত্রফল x যদি হয়, আচ্ছা এই পাশটা যেটা আছে, এই পাশ দিকটা তোমাকে আমি বোঝাতে পারছি না জায়গায় নেই, 2D তে আছি তো 3D জিনিস, এই দিকটার ক্ষেত্রফল হচ্ছে আমাদের y, আর একটা আছে দেখো এই দিকটা হয়ে গেল, এই দিকটা হয়ে গেল, আর একটা আছে সে পাশ দিকটা, মানে এই পেছন দিকের তলটা, এটার আমি ধরে নিচ্ছি z, বা আমরা এই দিকটা ধরতে পারি, একদম বাইরের দিকটা ধরতে পারি। তো 3টা তল। এবার তুমি একটা জিনিস বলো, এই যে আমার x হয়েছে, এইটা a আর এইটা b, c এর সাথে কোনো সং নাই, তার মানে ab সমান কত হয়ে গেল x। এবার লক্ষ্য করো এই দিকটা যে y, এইটা b আর এইটা c, তার সাথে a এর কোনো সম্পর্ক নেই, তার মানে bc সমান কত হয়ে গেল y। আরেকটা জিনিস লক্ষ্য করো, এই যে এই পাশটা দেখো, এই দিকটা a এর সাথে সম্পর্ক আর এদিকে c এর সাথে সম্পর্ক, তার মানে ac সমান হয়ে গেল কত z। আচ্ছা তিনটাকে যদি গুণ করি, a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার সমান কত হয়ে যাবে x y z। আচ্ছা abc সমান কত হয়ে যাবে √x y z। তাহলে দেখো আমি কি বলেছিলাম, আয়তন মানে কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, তার মানে abc মানে কত √x y z। তার মানে তোমাকে যদি বলে শর্ট কোশ্চেন যে কোনো একটা আয়তঘনকের সন্নিহিত 3টি তলের ক্ষেত্রফল কিছু একটা মান দিয়ে দিল, তাহলে তার আয়তন কত, √, সেই 3টার গুণফল। এবার প্রশ্ন, স্যার কর্ণের দৈর্ঘ্য তাহলে কি করে বার করবো? একটা জিনিস তুমি লক্ষ্য করো, আমি জাস্ট খসড়া বলে দিচ্ছি, তুমি টার্গেট তোমার কি আগে টার্গেট ফিক্সড করো, সে পরীক্ষায় হোক কি ম্যাথেই হোক, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা আমাদের টার্গেট, কারণ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। এবার a স্কয়ার তোমার দরকার, a স্কয়ার তোমাকে কে দেবে, এই যে এই লোকটা দেবে, এইটা গণিত এটা বাই এটা করে দাও। তার মানে আমি কি করব, ab প্রথমটা গণিত শেষটা, ac বাই মাঝেরটা, bc দেখো না এই b ক্যান্সেল, এই c ক্যান্সেল, আমরা কি করছি প্রথমটা মানে x, শেষটা z, বাই কত করছি y। এবার এখানটাকে লক্ষ্য করো না বাবা, a স্কয়ার সমান xz বাই y আসছে না, a স্কয়ারের মান পেয়ে গেলাম। সেম ভাবে তোমরা b স্কয়ার বার করবে, b স্কয়ার কিভাবে বার করবে, এই প্রথমটা গণিত দ্বিতীয়টা বাই শেষটা করবে, b স্কয়ারের মান পাবে। c স্কয়ারের মান কি করে পাবে, এইটা দ্বিতীয়টা গণিত তৃতীয়টা বাই প্রথমটা করবে, c স্কয়ারের মান পাবে, সেখান থেকে তোমরা a স্কয়ারের মান b স্কয়ারের মান c স্কয়ারের মান পাবে, জাস্ট তারপরে এখানে বস করে দিবে। ঠিক আছে, a স্কয়ারের মানটা আমি দেখিয়ে দিলাম, b স্কয়ারের মান এবং c স্কয়ারের মান একই রকম ভাবে বেরাবে, সেম ভাবে আমরা এখানে বস করে দেব। অবশ্যই এই জায়গাটা যেটা হবে সেটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। ভালো একটা কোশ্চেন, তোমাদেরকে আমি এক্সট্রা জিনিস বলে দিলাম, কাজে লাগবে, দেখবে যখন আমরা এই করতে করতে দেখবে কোনো একটা সময় পেয়ে গেছি, দেখবে তখন এই জায়গাটা তখন করলে না, যে কোশ্চেনগুলো করবে তার রিলেটেড যে কোশ্চেনগুলো হয় সেগুলো একটু জেনে নেবে, তাহলে ভালো হবে। বা দেখো আমাদের 6 অঙ্কটা কি বলেছে, 6 অঙ্কটা একদম সোজা একটা কোশ্চেন বলছে, অমুক মূল গড় 9 হলে 2a প্লাস b এর মান কত। দেখো গড় 9 মানে আলটিমেট a প্লাস 7 প্লাস a প্লাস 8 প্লাস b প্লাস 14, এই তো জিনিসগুলো আছে। কটা সংখ্যা 3টা 3 6টা, এটা সমান কত হবে 9। আচ্ছা যোগফলটা কত হচ্ছে বাবা 2a প্লাস b, আর কত হচ্ছে 8 4 12 22 7 29 সমান কত 6 9 কত 54, তাহলে 2a প্লাস b সমান কত 54 মাইনাস 29, 9 6 5 25, 5 6, হ্যাঁ এটাই তো হচ্ছে 5 4 9 হচ্ছে 10 11 12 13 14 5 দিয়ে হাতে দিকে 3 হাত 25, তাহলে কত হলো এই 2a প্লাস b সমান যেটা চলে এলো সেটা হচ্ছে আমাদের 25। এই হলো আমাদের ড্যাশ পূরণটা আমাদের কভার হলো। এরপর আমরা যেগুলো করাবো সেটা হচ্ছে আমাদের সত্য মিথ্যাগুলো। ঠিক আছে, এখান থেকে একটা কি বলেছে সত্য মিথ্যাগুলো, দেখো এমনি একটু স্পিডে করিয়ে দেবো। দেখো
তিনের দাগে দেখো একদম সোজা সোজা দিয়েছে। চক্রবৃদ্ধি সুদ গণনার ক্ষেত্রে প্রতি বছর আসল পরিবর্তিত, একদম সত্য কথা বলেছে, একদম সত্য কথা, প্রথমেরটা একদম সত্য, আসলটা প্রতিবার। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, ওই যে আসলের সাথে সুদটা অ্যাড হয়ে যায়, তখন আসলটা পরিবর্তন হয়ে যায়, পরের বছর আবার সেম কেস। তাহলে এই জন্য কি বলতো, প্রতি বছর আসল পরিবর্তন, সত্য কথা। দুইটা কি বলেছে, সাধারণ অনুপাতের মান ঋণাত্মক হতে পারে। তুমি কখনো দুনিয়া মানে কখনো কোনো অঙ্কে দেখেছো তোমার -2:-3 আছে বা -2:+3, কখনো এইরকম অনুপাত দেখেছো? দেখো ঋণাত্মক হতে পারে না, সাধারণ অনুপাত মান ঋণাত্মক হতে পারে দিয়েছে, তাহলে এটা তো পারে না, তাহলে দ্বিতীয়টা কি হয়ে যাবে, মিথ্যা, কখনোই মাইনাস হবে না। অনুপাতের ক্ষেত্রে তুমি কখনোই দেখেছো কি -2:3 আছে, ঠিক আছে, 2:3 আছে, -2:3 নেই, তাহলে কি হলো, মিথ্যা। সমকোণী ত্রিভুজের অতিভুজেই ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস, অবশ্যই এটা একদম কথা, ভালো কথা বলছি। একটা সমকোণী ত্রিভুজের যদি আমি পরিবৃত্ত অঙ্কন করি, আমরা দেখেছিলাম কি বাবা, পরিবৃত্ত যদি আমি অঙ্কন করি তখন আমাদের কি হয়, অতিভুজের অর্ধেক হয় ব্যাসার্ধ, তার মানে ব্যাস মানে কি অতিভুজটাই, তবে তিনেরটা আমাদের কি হবে, তিনেরটা হয়ে যাবে সত্য। চারেরটা দেখো কি বলেছে, sin a প্লাস sin b সমান 2 হলে, sin a প্লাস sin b সমান 2 হলে cosec a প্লাস cosec b সমান হাফ হবে। দেখো মধ্যা কথা হচ্ছে কি বলতো, তোমাকে sin থিটা এবং cos থিটার সর্বোচ্চ ভ্যালু মানে ওর রেঞ্জটা জানতে হবে। sin থিটা এবং cos থিটা, sin থিটার মান একের থেকে আমাদের ছোট, -1 বা তার থেকে বড়, এইটা sin থিটা এবং cos থিটারও এটাও একই রেঞ্জ, ঠিক আছে, এটা মনে রাখবে। তার মানে তুমি দেখো যেটা দেওয়া আছে sin থিটা প্লাস sin থিটা নেই, sin a প্লাস sin b, sin a প্লাস sin b সমান 2 দেওয়া আছে, তার মানে দেখো সর্বোচ্চ মান তো 1, তার মানে ই 1 লিয়েছে মানে ইও 1 লিয়েছে। ই যদি বলে আমি আজকে একটু কম নেব, না কম নিতে পারবে না, ই তো বেশি নিতে পারবে না, কারণ এই তো সর্বোচ্চ 1 নিতে পারে, ওর যদি আজকে মনে হয় আমি একটু কম নেবো, তাহলে এই তো তাহলে বেশি নিতে হবে, তবে তো 2 বেরাবে, তার মানে এই তো আর বেশি নিতে পারবে না, কারণ সর্বোচ্চ 1 নিতে পারে। তাহলে এইটার ক্ষেত্রে আমি আলাদা করে বলতে পারি sin a সমান 1, আবার sin b সমান কত হয়ে যাবে 1। তাহলে sin a সমান যদি 1 হয় তাহলে cosec a কত হবে, cosec a ও আমাদের 1 হবে, cosec a ও আমাদের কত হয়ে যাবে 1 হবে। আর sin b যদি 1 হয় তার মানে আলটিমেট cosec b ও কত হবে, cosec b ও আমাদের 1 হয়ে যাবে। তাহলে cosec a প্লাস cosec b হাফ হবে না, কত হবে 2 হবে, 1 + 1 2 হবে। তার মানে আমাদের চারেরটা কি হয়ে যাবে, চারেরটা হয়ে যাবে মিথ্যা। পাঁচেরটা দেখা যাক, পাঁচের কোশ্চেনে কি দিয়েছে, চোঙের আয়তন তার ব্যাসার্ধ এবং উচ্চতার সাথে যৌগিক ভেদে আছে। অবশ্যই একদম, কারণ আমাদের আয়তনের সূত্র কি, ভি সমান পাই আর স্কোয়ার এইচ, তাহলে এটাকে পাইটা তো আমাদের কনস্ট্যান্ট টার্ম, তাহলে ভি ভেরিজিয়াস আর স্কোয়ার এইচ, আমি বলতেই পারি একবার ভি ভেরিজিয়াস আর স্কোয়ার, একবার বলতে পারি ভি ভেরিজিয়াস এইচ। তাহলে আয়তনটা কি হচ্ছে, ব্যাসার্ধ এবং উচ্চতা যৌগিক ভেদের সাথেই তো আছে। তাহলে এটা কি হলো, আমাদের পাঁচেরটা যেটা চলে আসবে সেটা হচ্ছে আমাদের সত্য। ছয়টা কি বলেছে, কোন পরিসংখ্যা বিভাজনে যৌগিক গড় মধ্যম এবং সংখ্যাগুরু মান সমাপতিত হলে উক্ত বিভাজনটি বিপ্রতিসম বিভাজন হবে। আচ্ছা সমাপতিত মানে কি, একটার উপর আরেকটা সমাপতিত, তাহলে একটার উপর আরেকটা যদি হয়, দেখো এটা বিপ্রতিসম হবে না, এটা যেটা হবে একই রকম ভাবে সমাপতিত হলে যেটা হয় সেটা হচ্ছে প্রতিসম, যেটা হচ্ছে কি হবে প্রতিসম। যদি একই হয় মানে এটা বলছে না যে যৌগিক গড় মধ্যম এবং সংখ্যাগুরু মান সমাপতিত হয়েছে মানে একটার উপর আরেকটা, তাহলে কি হলো সমাপতিত হলে আমাদের বিপ্রতিসম বিভাজন হবে না, যেটা হবে সেটা হচ্ছে প্রতিসম বিভাজন হবে। তাহলে এটা কি হবে, আমাদের এই জায়গাটা চলে আসবে মিথ্যা। এরপরে যেটা করাবো সেটা হচ্ছে দেখো চারের দাগে, সেটা হচ্ছে চারের দাগের 1 কি দিয়েছে, চারের দাগের 1 কি দিয়েছে, যে বার্ষিক 7.5% সরল সুদের হারে 12,000 টাকার চক্রবৃদ্ধি সরল, বাবা এত বড় অঙ্ক কে দেয় বাবা, একমাত্র রায়মার্টিনই দেয়। আচ্ছা এটা একবার না 2 নম্বরের কোশ্চেন আছে, একটু লেখে করে দিচ্ছে। 12,000 টাকার 7.5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কোথায় যাবে, 12,000 ইন্টু 1 প্লাস আর মানে 7.5 বাই 100 টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস পি, পি এর মান কত 12,000, তাহলে কত হবে 12,000 গণিত, আচ্ছা এটাকে যদি তুলা হয় কত হবে 1 প্লাস 75 বাই কত হবে 1000 টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস কত হয়ে যাবে 12,000। আচ্ছা 25 দিয়ে যদি কাটি, 25 3 75, 25 4 100 0, ঠিক আছে, তাহলে আমাদের কত আসবে, কত হবে এটা, কত হবে এটা 1 2 0 0 0 গণিত 40 1 40 43, তাহলে 43/40 গণিত 43/40 মাইনাস কত হয়ে যাবে 12,000 হয়ে যাবে। আচ্ছা এবারে এইটাই 0 এই 0 এই 0 এই 0 ক্যান্সেল, 4 3 12 30 4, আচ্ছা 2 2 4 2 15 30,
তার মানে কত হবে 15 গণিত 43 43 3 3 9 4 3 12 12 12 24 4 হাত থেকে 2 4 4 16 দিয়ে 18 মাইনাস 12,000। আচ্ছা আচ্ছা এইটা বাই কিন্তু 2 ছিল, এটা বাই কিন্তু 2 ছিল। এবার দেখো এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 2, আচ্ছা এইটা 5 9 15 5 2 7 7 কত আছে 7 7 3 5 বাই 2 মাইনাস 12,000। আচ্ছা এটা করবে। আচ্ছা এবার কত 2 1 কে 2 2 3 6 7 2 8 16 17 2 6 12 13 2 7 14 15 5 মাইনাস 12,000। তাহলে বেরাবে কত 1 8 6 7 দশমিক 5 টাকা। এটা বেরালো কি চক্রবৃদ্ধি সুদ, এটা বেরালো কত চক্রবৃদ্ধি সুদ। এবার দেখো সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ কত বেরালো 1 8 6 7 দশমিক 5। এবার যেটা করবে সরল সুদ একই রকম ভাবে লিখবে 12,000 টাকার 7.5% হারে 2 বছরের কি করবে 2 বছরের সরল সুদ। সরল সুদের সূত্রটা কি পিটিআর বাই 100। তাহলে পি এর মান কত 12,000, টি এর মান কত 2, আর এর মান কত 7.5 বাই 100। এই দশমিক টাকা তোলার জন্য আরেকটা শুনুন 1 2 3 1 2 3। আচ্ছা তাহলে কত 12 গণিত 75 দুগুণে কত 150 আর 12 15 কত 180 আর একটা শূন্য 1800 টাকা। তাহলে কত বেরোলো 1800 টাকা। চক্রবৃদ্ধি সুদ কত বেরিয়েছিল 1 8 6 7 দশমিক 5 টাকা। তাহলে এবার কি লিখবে অতএব চক্রবৃদ্ধি ও সরল সুদের অন্তর কত হবে 1 8 6 7 দশমিক 5 বিযুক্ত 1800। তাহলে কত বেরোবে 67.5 টাকা। কত বেরোলো 700। কত বড় অঙ্ক দেখো, যদি এটা এমসিকিউতে পড়ে তখনও কি তোমরা এত বড় করবে। শর্ট ট্রিক্স মনে রাখবে। যদি এরকম ঘটনা ঘটে পি টাকার আর পার্সেন্ট হারের 2 বছরের সুদ যদি আমাদের মানে চক্রবৃদ্ধি এবং সরল সুদের অন্তর যদি ডি হয়, ডিফারেন্স ডি সমান হবে পি ইন্টু আর বাই 100 টু দি পাওয়ার স্কোয়ার। এটা মনে রাখবে যদি এমসিকিউ পড়ে। ডি সমান পি ইন্টু আর বাই, দেখো বেরিয়ে যাবে, দেখো না পি এর মান কত বলো না, পি এর মান হচ্ছে 12,000 ইন্টু আর এর মান কত 75 মানে 7.5 বাই 100 তার কত হোল স্কোয়ার। তাহলে কত বেরোবে 12,000। আচ্ছা এটাকে তুলে এখানে একটা জিরো খাওয়াই 25 3 75 25 440। তাহলে কত বেরোবে 3 স্কোয়ার 9 বাই 40 গণিত যদি আমি 40 করি, দেখো না এই দুটা 4 3 12 30 আবার 2 2 4 2 15 30। ঠিক আছে তাহলে কত বেরোচ্ছে 15 গণিত 9 বাই 2 মানে 15 গণিত 9 বাই 2 মানে কত, এইটাকে যদি আমরা ভাগ করি 7.5 গণিত 9 তাহলে 5 9 45 এর 5 হাত থেকে 4 7 লং 63 আর 4 67। দেখেছো 67.5 কত শর্টে বেরিয়ে গেল। সূত্রটা মনে রাখবে ডি সমান পি ইন্টু আর বাই 100 তার হোল স্কোয়ার। এটা একদম সোজাভাবে বেরিয়ে যাবে। ঠিক আছে এমসিকিউ পড়লে না খুব ভালো হয় এটা। ঠিক আছে তারপরেরটা কি বলেছে এবিসি ব্যবসা শুরু করলাম মূলধনের 1/2 অংশ কি বলছে মূলধনের 1/2 অংশ এ। তারপরে এ কত পাচ্ছে এ। আচ্ছা মূলধনের 1/2 অংশ মানে এ তাহলে কত পাচ্ছে 1/2, একদম খসড়া ভাবে করে দিচ্ছি। এ কত পাচ্ছে এ মূলধনের 1/2 অংশ তো 1/2। আচ্ছা বি কত বলছে, আচ্ছা এ একটু ধরে নিলে ভালো হতো। মনে করি মূলধন x টাকা 2 নম্বরের তো মনে করি মূলধন x টাকা। তাহলে এ পাই কত, এ পাবে x বাই 2 টাকা। বি পাবে কত, বি পাচ্ছে 1/3 অংশ x বাই 3 টাকা। সি পাবে, সি বাকি পাবে তাহলে x মাইনাস x বাই 2 প্লাস x বাই 3। তাহলে লসাগু যাবে 6 6x মাইনাস 3x মাইনাস 2x তার মানে আলটিমেট বেরোবে x বাই 6 টাকা। বলছে এবিসি কি বলছে লভ্যাংশ বন্টনের, তো মূলধন বন্টনের অনুপাত যা লভ্যাংশ বন্টনের অনুপাত তা। তাহলে লভ্যাংশের অনুপাত কত 1/2 1/2 কেন এখন x বাই করি x বাই 2 x বাই 3
x/6, x গুলো ক্যান্সেল, আবার উভয় পক্ষকে 6 দ্বারা গুণ করো, তাহলে 2 3 6, 3 2 6, 6 1 6, একই দ্বারা গুণ করতেই পারি, তাহলে উভয় পক্ষকে কত দ্বারা গুণ করলাম, 6 দ্বারা গুণ করলাম, আর x গুলো এমনি ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের 2 এর দাগ। এরপরে দেখো 3 এর দাগ, এরপরে দেখো কত দাগ, এরপরে 3 এর দাগ। কে এর মান কতর জন্য বীজদ্বয় বাস্তব এবং সমান হবে? সমীকরণটা কি আছে, 2x² + 3x + k = 0। দেখো বীজদ্বয় যদি বাস্তব এবং সমান হয়, আমার যেটা হয় b² - 4ac = 0, b² - 4ac = 0, এটা হচ্ছে বীজদ্বয় বাস্তব এবং সমান হল। তাহলে b এর মান কত, অত b এর মান কত 3 তার হোল স্কয়ার - 4 * a এর মান কত 2, c এর মান কত k = 0। তাহলে 4 দুগুণে 8, k সমান কত হবে 9, k সমান কত হয়ে যাবে 9 এর 8, k এর মান কত হয়ে যাবে 9 এর 8। অ্যান্সার কত আছে, অ্যান্সার যেটা আছে 9 এর 8ই আছে। তারপরে 4 এর দাগ কি আছে, 1/x ভেরিয়াস 1/y হলে প্রমাণ করো। কি প্রমাণ করবে, যা পারে প্রমাণ করতে বলো, সেটা বড় কথা নয়। 1/x ভেরিয়াস যদি 1/y হয়, তাহলে কি হবে, x ভেরিয়াস ও y হবে। এখানে কনস্ট্যান্ট একটা ধরে নাও, x সমান ky, ব্র্যাকেটে লিখবে k সমান অশূন্য ভেদ ধ্রুবক। কি প্রমাণ করতে বলছে, অমুক ভেরিয়াস অমুক, প্রমাণ করবো নি, আমরা y সমান কনস্ট্যান্ট করে দেবো। তাহলে আমরা কি প্রমাণ করবো, x³ / y² * x + y, এটাকে আমরা কনস্ট্যান্ট প্রমাণ করে দেবো, y² * x + y। তো এটা কি হবে, x এর মান কত ky, তাহলে কি আসবে k³ y³ / y² আমার থাক, x এর মান ky + y, তাহলে কি আসবে k³ y³, এখানে একটা y বাইরে বেরিয়ে যাবে, তাহলে y³ * কত আসবে k + 1, এই y³ ক্যান্সেল, k³ / কত আসবে k + 1, এটা কি পড়ে আছে বাবা, কি পড়ে আছে কনস্ট্যান্ট। তাহলে y সমান কনস্ট্যান্ট মানে x/y সমান যদি কনস্ট্যান্ট হয়, x ভেরিজিয়াস হয়, তাহলে এটা বাই এটা সমান কনস্ট্যান্ট আছে, তাহলে কত হবে x³ ভেরিজিয়াস y² * কত হয়ে যাবে x + y। এটা হচ্ছে প্রমাণ। এর আগের দিনের আমি যখন সেকেন্ড সামিটিভে একটা ভিডিও করেছিলাম, ওখানে না বেশ কিছু টাইপ এরকম আমি দেখিয়েছিলাম যে যখন আমাদের বেরোচ্ছে না, যে ওইটা প্রমাণ করা যাচ্ছে না, তখন আমরা কি করবো, y সমান কনস্ট্যান্ট করে দেবো, তাহলে হবে। আচ্ছা, তারপরেরটা কত, 5এরটা দেখো কত 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 5। কি বলেছে, 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের ব্যাস বিশিষ্ট, তাহলে মানে একটা বৃত্ত যার ব্যাস হচ্ছে 10, ঠিক আছে, একটি জ্যায়ের দৈর্ঘ্য 8 সেমি হলে, একটা জ্যায়ের দৈর্ঘ্য 8 সেমি, ঠিক আছে, এটা কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব মানে এটা চেয়েছে, এটার মান দিয়েছে। আচ্ছা, এটা ও দিয়ে দাও, এ দিয়ে দাও, বি দিয়ে দাও, সি দিয়ে দাও। আচ্ছা, কি দিয়েছে, 10 সেমি ব্যাসার্ধ, তার মানে ব্যাস যদি 10 হয়, তার মানে ব্যাসার্ধ 5, একবার করে দিই, এটা 5 সেমি। আচ্ছা, জ্যায়ের দৈর্ঘ্য 8 সেমি, তার মানে এটা 4 সেমি। আমরা কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর লম্ব অঙ্কন করলে সমদ্বিখণ্ডিত হয়। তাহলে তোমার কি চেয়েছে এখানে, তো OCB কি একটি কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে এটা যদি সমকোণী হয়, তার মানে BC কত, BC সমান 4 সেমি, OB কত, OB হচ্ছে 5 সেমি, OC কত, √5² - 4²। তাহলে 5, দেখো একটা আমি জিনিস বলেছিলাম, এগুলো মনে রাখবে, 3 4 5 এদের মধ্যে রিলেশন আছে, 6 8 10 এদের মধ্যে রিলেশন আছে, আর কি আছে 5 12 13 এদের মধ্যে রিলেশন আছে, অপোজিট দুটো হলে আরেকটা হয়ে যায়। আচ্ছা, আর কি আছে যেটা আমাদের শঙ্কুতে বেশি লাগে, 10.5 14 17.5, এটা শঙ্কুতে বেশি লাগে, তার মানে এটা কত যাবে, এটা যাবে 3 4 3 সেমি, কত যাবে 3 সেমি। তাহলে কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত হয়ে যাবে, কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব হয়ে যাবে 3 সেমি। 6 দাগ, 5 দাগ বলে দিলাম, 6 দাগ, 6 দাগ, ABC ত্রিভুজের অন্তর্বৃত্ত, ঠিক আছে, একটা ABC তো ছবি তো আগে আঁকা যাক, ABC একটা ত্রিভুজ, ABC, এটা আমাদের 6 দাগ। কিন্তু কি বলেছে, ABC একটা ত্রিভুজ, তার বলেছে আবার অন্তর্বৃত্ত বলেছে, তাহলে অন্তর্বৃত্তটা কি মোটামুটি হচ্ছে, ভালো খুব একটা হচ্ছে, মোটামুটি একটা হচ্ছে, অন্তর্বৃত্ত আঁকা হয়েছে। অন্তর্বৃত্ত এঁকেছি, এবি বাহুকে P, AB কে P তে, AB তে P তে, BC তে Q তে, এটাতে R। আচ্ছা, কি চেয়েছে, আচ্ছা মান দেওয়া আছে, AP 4। আচ্ছা, AP যদি 4 হয়, বহিস্থবিন্দু A থেকে স্পর্শক অঙ্কন করছে মানে এটাও 4 হবে। আচ্ছা, ঠিক আছে, BQ 5 হলে BPও 5 হবে, টেনশনের কিছু নাই। CR 6 হলে এটাও 6 হবে, ব্যাস হয়ে গেছে, কাজ শেষ। এইটা কেন হলো জানো, বহিস্থবিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শক অঙ্কন করলে স্পর্শকের দৈর্ঘ্যগুলো
সমান হয়। তার মানে এখান থেকে কত এবি প্লাস বিসি প্লাস এসি এটার মান চেয়েছে, তাহলে 5 4 কত 9 প্লাস 6 5 কত 11 আর 6 4 কত 10, 11 9 20 10 30 সেমি, এটা আসবে পরিসীমা। আমি একবারে করে দিলাম, তোমরা কিন্তু লিখবে যে এপি সমান এআর সমান 4 সেমি, বিকিউ প্লাস বি মানে বিকিউ সমান বিপি সমান 5 সেমি, সিকিউ সমান সিআর সমান 6 সেমি। কেন? বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শক অঙ্কন করলে আমাদের স্পর্শকের দৈর্ঘ্যগুলো সমান হয়, তাহলে এই জন্য আমাদের এই জায়গাগুলো হয়েছে, ভালো করে বুঝে নেবে, লেখে লেখে করবে, ঠিক আছে, বলে দিলাম কিন্তু। তারপরে হচ্ছে আমাদের কত, তারপরে আমাদের 7টা কি বলেছে, এবিসি একটা আয়তকার চিত্র, তো ঠিক আছে এবিসি একটা আয়তকার চিত্র, এবিসিডি একটা আয়তকার চিত্র, ও হচ্ছে ভেতরে এমন ভাবে একটা বিন্দু অবস্থিত, কোথাও একটা বিন্দু মনে করো, এই বিন্দুটা মনে করো ও অবস্থিত হচ্ছে। এবার কি বলেছে, ওবি 6 ওডি 8, আচ্ছা ওবি 6 ওডি হচ্ছে 8, আচ্ছা ঠিক আছে, ওএ 5 ওসি কত, ওএ 5 ওসি কত। আচ্ছা এইখানে না তোমাদের একটা সূত্র ছিল জানো, একটা সূত্র ছিল তোমাদের, এটা পিথাগোরাসের উপপাদ্যে দেখবে, পিথাগোরাসের উপপাদ্যে এটা আছে, এখানে একটা ছিল না সূত্র, ও স্কয়ার মানে অভ্যন্তরীণ যদি কোনো বিন্দু একটা ও হয়, ও স্কয়ার প্লাস ও সি স্কয়ার সমান ও বি স্কয়ার প্লাস ও ডি স্কয়ার, একটা সূত্র ছিল দেখবে পিথাগোরাসের উপপাদ্যে আছে দেখবে, ও স্কয়ার প্লাস ও সি স্কয়ার সমান ও বি স্কয়ার প্লাস ও ডি স্কয়ার, ও স্কয়ার কত 5, 5 স্কয়ার কত 25, কার মান যে ও সি স্কয়ার থাক, ও বি স্কয়ার মান 6 স্কয়ার কত 36, ও ডি মানে 8 স্কয়ার কত 64, তাহলে ও সি স্কয়ার সমান কত 6 4 10 0 হাত থেকে 1 36 না 100 মাইনাস কত হবে 25, তাহলে ও সি স্কয়ার সমান কত হবে 75, তাহলে ও সি সমান কত √ 75, 25 3 75 মানে কত হয়ে যাবে 5√3 সেমি, কত হয়ে যাবে অ্যান্সার চলে আসবে 5√3 সেমি, তাহলে আমাদের 5√3 সেমি হয়ে গেল অ্যান্সার। এটা ভালো করে মনে রাখবে, কোনো একটা আয়তক্ষেত্রের বা কোনো একটা আয়তক্ষেত্রের যদি অভ্যন্তরীণ বিন্দু ও হয়, তার মানে আলটিমেটলি এটা ম্যাচ করবে ও স্কয়ার প্লাস ও সি স্কয়ার সমান ও বি স্কয়ার প্লাস ও ডি স্কয়ার, এটা আমরা মান পুট করলাম, এটা আমাদের কত দাগের অঙ্কটা হলো, এটা আমাদের 7 দাগের অঙ্কটা হলো, ঠিক আছে 7 দাগের অঙ্ক কমপ্লিট করে দিলাম। এরপরে দেখো 8 দাগের অঙ্ক, 8 দাগের অঙ্ক কি বলেছে, 8 দাগের অঙ্ক কি বলেছে, a প্লাস বি সমান কত ডিগ্রি বলেছে 90 ডিগ্রি। আচ্ছা a প্লাস বি যদি 90 ডিগ্রি হয়, আমাকে কি প্রমাণ করতে বলছে 1 প্লাস 10 a প্লাস 10 b। আচ্ছা ডান দিকে যেটা আছে b আছে, তাহলে a গুলোকে সবকে হাঁটাবো, তাহলে a সমান আমাদের কত, a সমান আমাদের কত 90 মাইনাস b, ব্যাস। এবার আমরা বাম পক্ষটাকে লিখি, বাম পক্ষটা কি আছে 1 প্লাস 10 a প্লাস 10 b, 1 প্লাস 10 a বাই 10 b, তো ঠিক আছে 1 প্লাস 10 a কে চেঞ্জ করি, tan of 90 মাইনাস b বাই 10 b, তাহলে 1 প্লাস tan of 90 মাইনাস b সূত্র ছিল tan of 90 মাইনাস থিটা কি গো cot থিটা, তাহলে cot b, আর এই 1 বাই 10 b উপরে উঠবে, তার মানে ইউ একটা cot b নিয়ে নেবে, তাহলে 1 প্লাস আমাদের কি cot স্কয়ার b। আচ্ছা 1 প্লাস cot স্কয়ার b মানেই তো cosec স্কয়ার b। এবার প্রশ্ন এটা কোথায়, এটা 3 নম্বর মেন সূত্র ছিল, মনে করার চেষ্টা করো যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1, কি ছিল cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1, তাহলে 1 প্লাস cot স্কয়ার b মানে cosec স্কয়ার b, আর এটাই কি, এটাই তো সেটা, কোনটা ডান পক্ষটা। তারপরে 9 এর কোশ্চেনটা, এটা হয়ে গেল 8 এর কোশ্চেন। এরপরে 9 এর কোশ্চেন কি বলেছে দেখো, ঘড়ির উন্নতিকোণ 60 ডিগ্রি, সুতোর দৈর্ঘ্য, আচ্ছা ঠিক আছে ঘড়ির উন্নতিকোণ 60 ডিগ্রি, যা পারে হয়ে মরুক, ঘড়ির উন্নতিকোণ কত ডিগ্রি 60 ডিগ্রি, আচ্ছা সুতোর দৈর্ঘ্য 20√3, এই দিকে উঠছে 20√3 মিটার, ঠিক আছে। মাটি থেকে কত উঁচুতে ঘড়িটা উঠছে, তার মানে এ বি সি যদি ধরি, এ বির মান বার করতে বলেছে, এ বির মান বার করতে বলছে, কত উঁচুতে উঠছে, এ বির মান বার করতে প্রদত্ত চিত্তে কোণ এ সি বি সমান কত আসবে 60 ডিগ্রি, সুতো চেয়ে এসির মান কত 20√3 মিটার, তাহলে কি লিখবে ত্রিভুজ এ বি সি এর কে 90 ডিগ্রি, কোণ এ বি সি ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে দেখো আর কে 60 ডিগ্রি, কোণ এ সি বি সমান আমাদের 60 ডিগ্রি, কার মান চাই, এটার মান চাই, অতিভুজ। দেখো এই অ্যাঙ্গেলগুলোর ক্ষেত্রে যার মান চাই আর যার মান দিয়েছে তাদের মধ্যে রিলেশন করতে হবে, তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে একজনই আছে, একজন নয় দুজন আছে, সাইন এবং কোসেক দুজনেই হবে, তাহলে সাইন 60 মানে লম্বর মান কত এবি বাই অতিভুজের মান কত এসি। আচ্ছা জায়গা এই পাশে কুলাচ্ছে না, এই পাশে সাইন 60√3/2 সমান এবি, এবির মান জানেন এবি। আচ্ছা এসির মান কত 20√3,
তাহলে 2 এ 10 এ 20 কেটে গেল না। আচ্ছা এই বিষয় একটু সুন্দর করে লিখেই দিন আগে, 20 √3 ইন্টু √3 বাই 2, 2 10 এ 20, তাহলে √3 3, 3 10 এ কত 30, তাহলে 30 মিটার। তাহলে কি হলো, আমার ঘুড়িটা ভূমি থেকে কত উচ্চতায় উঠছে, 30 মিটার উচ্চতায় উঠছে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে 10-এর দাগ। 10-এর দাগ কি বলেছে, 10-এর দাগ কি বলেছে ভালো করে পড়ো। একটা লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত দিয়েছে, পরিধির অনুপাত। দেখেছো চালাক, দেখেছো চালাক কাকে বলে, দেখো দেখো পরিধির অনুপাত তোমাদেরকে বলছে শোনো, পরিধির অনুপাত ব্যাসের অনুপাত এবং ব্যাসার্ধের অনুপাত সেম হয়। পরিধির অনুপাত দেওয়া আছে বলে তুমি আবার হাত ধরে সেই যে ব্যাসার্ধ বার করানোর দরকার নেই। পরিধির অনুপাত যা হয় ব্যাসার্ধের অনুপাত তাই হয়, এবং ব্যাসের অনুপাত তাই হয়। ও যতই পরিধি বলুক, তার মানে ও ঘুরিয়ে ব্যাসার্ধের কথাই বলেছে। তাহলে উচ্চ ধরে নাও যে মনে করি আচ্ছা মনে না করে আগে পরিধির অনুপাত আর ব্যাসার্ধের অনুপাতটা লিখে দাও, যে কি লেখা আছে। আচ্ছা দুটি কত দাগটাই তো আমি দিচ্ছি না, আগে বুঝবে কি করে। দুটি লম্ব বৃত্তাকার চোঙের পরিধির অনুপাত কত দিয়ে আছে, পরিধির অনুপাত দিয়ে আছে 3:5। আচ্ছা চোঙের এটা ভূমির লিখবে, ভূমির পরিধির অনুপাত 3:5। অতএব ব্যাসার্ধের অনুপাত সেম হয়, একটু লিখে দাও 3:5। এবং উচ্চতার অনুপাত কত দিয়ে আছে, 1:2। এবার ধরে নাও যে মনে করি প্রথম চোঙটির ব্যাসার্ধ 3r একক এবং উচ্চতা কোনটা আছে, প্রথমে 1 আছে, তাহলে h একক ধরে নিচ্ছি। এবং আচ্ছা এবং দেওয়ার দরকার নেই, দ্বিতীয় চোঙটার একবার লেখো। দ্বিতীয় চোঙটির ব্যাসার্ধ কত ধরবে, 5r একক ধরলাম। আর উচ্চতা কত ধরবে, উচ্চতা ধরলাম 2h একক, উচ্চতা 2h একক। এবার আলাদা আলাদা আয়তন বার করো। অতএব প্রথম চোঙের আয়তন কত, πr²h, পাই r², r এর মান কত 3r তার হোল স্কয়ার ইনটু h, মানে আলটিমেট কত বেরোবে 9πr²h ঘন একক। দ্বিতীয় চোঙটার আয়তন বার করো। কি হলো লাইটটা, কি হলো, দ্বিতীয় চোঙের আয়তন পাই, ব্যাসার্ধ কত আছে 5r তার হোল স্কয়ার ইনটু কত হবে 2h। আচ্ছা দেখো 5 স্কয়ার 25 দিয়ে কত 50, তাহলে 50πr²h ঘন একক। তাহলে কি লিখবে, আর আমি অত লিখছি না। অতএব চোঙ দুটির আয়তনের অনুপাত, এটা লিখবে তোমরা 9πr²h ইজ টু 50πr²h। πr² কেটে দেবে, তাহলে আমাদের অ্যান্সার কত হবে 9:50। তাহলে আয়তনের অনুপাত কত হবে 9:50, অ্যান্সারও 9:50ই আছে, কোনো অসুবিধা নেই। বুঝতে পারলে আমরা কি করলাম, দেখো পরিধির অনুপাত যা ব্যাসার্ধের অনুপাতও তা, সেখান থেকে আমরা ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত ছিল, তাহলে ব্যাসার্ধ 3r উচ্চতা h, ব্যাসার্ধ 5r উচ্চতা 2h, এই নিয়ে আমরা ব্যাসার্ধ এবং উচ্চতাগুলো বার করলাম। তারপর আমরা কি করলাম, আয়তনের অনুপাত করলাম, মানে আয়তনের অনুপাত নয়, দুজনের আয়তনটা বার করলাম, তারপরে কি করলাম, তাদের আয়তনের অনুপাত করলাম। এই হলো আমাদের কত দাগের অঙ্ক, 10-এর দাগের অঙ্ক।